আওয়ার ক্যাজুয়াল ট্রি বাই তরু দত্ত। এই যে পোয়েমটা, এই পোয়েমের অলরেডি আমরা একটা পার্ট আলোচনা করেছি এবং সেই পার্টের মধ্যে আমরা ফার্স্ট প্যারা এবং সেকেন্ড প্যারাকে আলোচনা করেছি। তো আজকে যে আমরা পার্টটা করব সেখানে এর থার্ড, ফোর্থ এবং ফিফথ এই যে তিনটে ক্যান্টো আছে, এই তিনটে ক্যান্টোকে আলোচনা করব এবং এটা হয় এটার ফাইনাল পার্ট অর্থাৎ শেষ পার্ট। তো এটার যে ফার্স্ট পার্ট আমরা আলোচনা করেছি সেখানে আমরা দেখেছিলাম যে এই যে কাজনা ট্রি এটার বিশাল আকার, বিশাল আয়তন নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছিল যে গাছটার এতটাই আয়তন, এতই সুবিশাল এর আকার, এর শক্তি যে একটা লতা গাছ তাকে এমন ভাবে জড়িয়ে পেঁচিয়ে থাকে অজগর সাপের মতো যে অন্য কোনো গাছ বাঁচতো না, কিন্তু এই গাছটা তাকে একটা মাফলারের মতো, ওড়নার মতো করে পড়ে থাকে, এত এর সুবিশাল আকার, আয়তন, এতই শক্তি, এটা বোঝানো হয়েছিল। এবং যে সেকেন্ড প্যারা, এই সেকেন্ড প্যারা শেষ দুটো লাইন আমরা পড়েছিলাম, যে লাইনে দেখেছিলাম যে দ্য ওয়াটার বাই দ্যাট হোয়াট ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, দ্য ওয়াটার লিসলিং লাইক স্নো ইন মাস্ট। ওখানে বলা হয়েছিল যে এই গাছটা যে একটা প্রাচীন গাছ এবং এর বিশাল আকার, বিশাল আয়তন, ওখানকার যে একটা সুবিশাল একটা জলাশয় আছে তার উপর তার ছায়া পড়ে এবং সেই জলাশয়ের মধ্যে কিছু লিলি ফুল ফুটে থাকে, সেই লিলি ফুলের উপর যখন ছায়া পড়ে দেখে মনে হয় যেন কেউ অনেক বরফকে একসঙ্গে পুঞ্জীভূত করে রেখেছে, এরকমটা মনে হয় বলা হয়েছিল। তো এখানে যেহেতু এই পোয়েমের মধ্যে আমরা দেখেছি প্রথমে যে গাছটার একটা বিশাল আকার, আয়তন নিয়ে আলোচনা করা হয়েছে, তার জন্য থার্ড প্যারা শুরু হবে ওটা নিয়ে। দেখো প্রত্যেকে, এখানে বলা হয়েছে বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য কাজরানা টু মাই সোল। কি বলা হয়েছে যে এই যে গাছ, এই যে কাজরানা ট্রি, এই ট্রিটির যে বিশাল আকার, আয়তন, ম্যাগনিফিসেন্স মানে এর যে বিশালতা, এটার জন্য কিন্তু এই গাছটা আমার মনের মধ্যে, আমার সোল, আমার আত্মার মধ্যে নাই। হ্যাঁ, প্রথমে আমরা দেখেছিলাম যেহেতু যে গাছটার বিশাল আকার, আয়তন নিয়ে আলোচনা করা হয়েছিল, এমন গাছটা আকার এতটাই লম্বা যে তারাদের কাছে পৌঁছে যায় বলা হয়েছে, কিন্তু এখানে থার্ড প্যারায় বলা হচ্ছে যে এই গাছটার এই বিশাল আকার, আয়তনের জন্য কিন্তু আমার মনের মধ্যে গাছটা নাই। কিসের জন্য আছে? বিনিথ ইট, এটার নিচে, এটার বলতে এই গাছের নিচে, উই হ্যাভ প্লেড, আমরা খেলেছিলাম। আমরা বলতে কারা? কবি, তরু এবং আজ্জু। কবি, তরু মানে কবি হলো তরু এবং আররু এবং আজ্জু, ওরা যে তিনটে ভাই বোন, ঠিক আছে, ওরা তিনজন বলছে যে এই গাছের নিচে আমরা খেলেছিলাম, দো যদি ইয়ার্স মে রোল, অনেক বছর কেটে গেছে, কয়েকটা বছর অতিক্রম হয়ে গেছে। ও সুইট কম্পানিয়ন্স, ও আমার মিষ্টি সাথীরা, ও আমার প্রিয় সাথীরা, ভাই বোনেরা, লাভড, ভালোবাসতাম, উইথ লাভ ইন্টেন্স, ইন্টেন্স কথার অর্থ হলো গভীর, প্রচন্ড, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসতাম গভীর ভালোবাসা দিয়ে। কবি এখানে তার ভাই বোনদেরকে বলছে যে আমি তোমাদেরকে গভীর ভালোবাসা দিয়ে ভালোবাসতাম। ফর ইয়োর সেক শ্যাল দ্য ট্রি বি ইভার ডিয়ার, আর তোমাদেরই জন্য এই গাছটি আমার কাছে চিরপ্রিয় হয়ে আছে। অর্থাৎ কি বললো, যে গাছটার যে বিশাল আকার, আয়তন, ম্যাগনিফিসেন্স, এর জন্য গাছটি আমার মনের মধ্যে নাই, কবির মনে গাছটির আকারের জন্য নাই, বরং কি হয়েছে যে গাছের নিচে শিশুবেলায় তার যে তিনজন খেলাধুলা করত, তার যে ভাই বোনদের সঙ্গে, তার দাদির সঙ্গে তার যে স্মৃতি ওই গাছের নিচে জড়িয়ে আছে, তার জন্যই গাছটি তার কাছে চিরপ্রিয় হয়ে আছে। বুঝা গেল? তারপরে ব্লেন্ড উইথ ইউর ইমেজ ইট শ্যাল রাইজ ইন মেমোরি, তোমাদের যে ছবি, তোমাদের যে স্মৃতি, সেটা আমার মধ্যে মিশ্রিত হয়ে আছে। ব্লেন্ড মানে মিক্সড আপ হওয়া, মিশ্রিত হওয়া। তা বললো তোমাদের যে ইমেজ, ইমেজেস, যে স্মৃতি, সেটা কি হয়েছে, ইট শ্যাল রাইজ ইন মেমোরি, আমার মনের মধ্যে ভেসে ওঠে, আমার মেমোরি, আমার স্মৃতিতে ভাসে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, আর কি হয়, এবং তোমাদের যে স্মৃতি আমার যে স্মরণে আসে, এটা কতক্ষণ পর্যন্ত স্মরণ করে, যতক্ষণ, টিল দ্য হট টিয়ার্স, যতক্ষণ পর্যন্ত, টিয়ার্স মানে চোখের জল, হট চোখের যে গরম জল, ব্লাইন্ড মাইন আইজ আমার চোখকে অন্ধ করে দেয়। অর্থাৎ তার যে ভাই বোনের যে স্মৃতি, সেই গাছের নিচে খেলাধুলার যে তার স্মৃতি, সেইগুলাকে যখন সে মনে করে, স্মরণ করে, ততক্ষণ পর্যন্ত মনে করে, স্মরণ করে তার মেমোরিতে, যতক্ষণ পর্যন্ত না তার চোখের জল, গরম জল গড়িয়ে তার চোখকে অন্ধ করে দেয়, ঝাপসা করে দেয়, ততক্ষণ পর্যন্ত স্মরণ করে সেগুলা। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হেয়ার, ডার্জ কথার অর্থ হলো মিলানকলি সং, বিষাদময় গান বা ক্রন্দন, অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য যে সুর করে যে ক্রন্দন করা হয়, মহিলা যে কান্না করে, সেটাকে বলা যেতে পারে। সেগুলো কি সেই ক্রন্দন, লাইক মারমার দ্যাট আই হেয়ার,
দ্যাট আই হেয়ার, আমি যেটা শুনতে পাই, সেই কি, সেই ক্রন্দনের গুঞ্জন, মারমার অর্থাৎ গুঞ্জন, যে আওয়াজ, গুনগুন যে আওয়াজ, সেটা কিসের মতো? লাইক দ্য সি ব্রেকিং অন এ সিনজেল বিচ, যেমন সিনজেল বিচ কথার অর্থ হলো সমুদ্রের যে সৈকত, যে সমুদ্রের যে তীর, সেখানে যে নুড়ি কাকর বাড়ি ইত্যাদি থাকে, সেখানে গিয়ে যখন সমুদ্রের ঢেউ লাগে এবং সেটা যে ভেঙে ফেলার আওয়াজ, সেই আওয়াজের মতো করে আমি আওয়াজ শুনতে পাই, ক্রন্দনের যে গুঞ্জন সেটা আমি শুনতে পাই। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এবং কি বলা হয়েছে? এটা হলো গাছের বিলাপ, গাছের কান্না। ওই যে আওয়াজটার কথা বলা হয়েছে, সেই আওয়াজটা কিসের আওয়াজ? গাছের বিলাপ, গাছের কান্না, যেটা সে শুনতে পাই সমুদ্রের সৈকতে, যে সমুদ্রের ঢেউ লাগে, নুড়ি কাকর বালিশে ভেঙে ফেলার যে আওয়াজ, সেই আওয়াজের মতো করে আমি শুনতে পাই আমার কানের কাছে, সেটা হলো গাছের বিলাপ। অ্যান্ড এর স্পিচ, এবং সেটা একটা কি? রহস্যময় একটা ভৌতিক একটা শব্দ, ভুতুড়ে একটা কথা, গল্প। দ্যাটস হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, হ্যাপলি অর্থাৎ প্রবাবলি, যেটা হয়তো টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, যেটা পৌঁছে যায় একটা অচেনা, একটা অপরিচিত জায়গায়। এই কান্নায় যে গাছের বিলাপ, এটা হয়তো পৌঁছে যায় কোন একটা অচেনা, অপরিচিত একটা জায়গায়। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে তার যে দাদা দিদি মারা গিয়েছে এবং মরার পর যে স্থানে মানুষ পৌঁছায়, হয়তো সেই স্থানে হয়তো একটা ভৌতিক গল্পের মতো, হয়তো একটা অদ্ভুত আওয়াজের মতো, সেই আওয়াজ হয়তো সেই অপরিচিত অজানা জায়গায় পৌঁছে যায়। বোঝা গেল? এটা হলো থার্ড প্যারা। তারপরে ফোর্থ প্যারা দেখো, আননন, অজানা, ইয়েট তবুও, ওয়েল নন, খুব ভালোভাবেই চেনা, টু দ্য আই অফ ফেথ, সে বিশ্বাসের চোখে। অর্থাৎ এখন কবি যেখানে আছে সেটা হলো ইউরোপের এক জায়গাতে, সে তার নিজের গ্রাম, নিজের এলাকা, যে তার যে গ্রামের, তার যে বাড়ি, সেটা ছেড়ে সে এখন আছে কোথায়? ইউরোপে। তো বলতে চাইলো যে এটা হলো আননোন, একটা অপরিচিত, অজানা একটা জায়গা, ইয়েট ওয়েল নন টু দ্য আই অফ ফেথ, তবুও তার কাছে, তার সেই বিশ্বাসের চোখে এটা যেন চিরচেনা, একটা ভালোভাবেই চেনা একটা জায়গা। অর্থাৎ কবি এখানে তার যে ভাই বোনের সঙ্গে যে শিশুবেলায় তার যে খেলাধুলা, সেই যে গাছ, সেই গাছের নিচে তার যে সে খেলাধুলা করতো, সেই যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু এখানে যে বর্তমানে যেখানে আছে, এটা হলো ওর কাছে একটা অজানা একটা জায়গা। তারপরেও যেহেতু তার অন্তর্দৃষ্টি দিয়ে সে সেগুলো সবকিছু দেখতে পায়, তার চোখে সে মনে করতে পারে, সে স্মরণ করতে পারে তার অন্তর্দৃষ্টি দিয়ে, তার জন্যই বলেছে যে এটা আমার কাছে তবুও যেন চিরা চেনা, খুব ভালোভাবেই চেনা, আমার সেই বিশ্বাসের চোখ দিয়ে, তার সেই অন্তর্দৃষ্টি দিয়ে সে যেন সবকিছুই দেখতে পায়। যে ওইখানে সে দেখতে পায়, আমরা যেমন কোনো কোথাও একটা ঘটনা দেখার পরেও সেখানে উপস্থিত না থাকার পর আমরা যে মনে মনে সেটাকে ইয়াদ করতে পারি, দেখতে পাই, সেরকম ভাবে কবি এখন দেখছে যে তার কাছে এটা অজানা একটা দেশে থাকা সত্ত্বেও সে যেন দেখে এটা তার কাছে চিরচেনা, সেই গাছ অন্য কেউ দেখতে পাক বা না পাক, সে দেখতে পায়, তার সেই স্মৃতি সে মনে করতে পারে তার অন্তর্দৃষ্টি দিয়ে। তাই বলি সেটা যেন অজানা, তারপরেও যেন খুব ভালোভাবেই চেনা, তার সেই বিশ্বাসের চোখ দিয়ে। বোঝা গেল? তারপরে আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ওয়েল, আমি শুনেছি সেই বিলাপ, ফার, দূর থেকে, ফার অ্যাওয়ে, বহু দূর থেকে, ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, সেই সুদূর সুদূর দেশ থেকে সে শুনেছে, বাই ম্যানি এ শেল্টার্ড বে, শেল্টার্ড বে অর্থাৎ সুরক্ষিত উপসাগর, সেই উপসাগরে, সেই সুরক্ষিত উপসাগরের তীরে থেকে, ধারে থেকে সে সেই বিলাপ সে শুনেছে বহু দূর থেকে। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ, স্লাম্বার্ড কথার অর্থ হলো তন্দ্রাচ্ছন্ন অবস্থা। তো বললো যে ওয়াটার রেথ বলতে জলের তৈরি দস্যু, দৈত্য, এরকম বোঝানো হয়েছে। তা দ্য ওয়াটার রেথ মানে জলের তৈরি দস্যু বা দৈত্য বোঝানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হলো বড় বড় ওয়েভ, জলের যে বড় বড় ঢেউ, সেগুলোকে বোঝানো হয়েছে। তো বললো যখন জলের যে বড় বড় ঢেউ, তারা যখন তাদের কেভ, গুহাতে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে, ঘুমিয়ে থাকে, নিদ্রায় থাকে, অর্থাৎ সমুদ্রে বড় বড় ঢেউ উঠছে না, এরকম অবস্থায়, and the waves gently kissed the classic shore of France or Italy, এবং যখন ফ্রান্স এবং ইতালির যে ঐতিহ্যবান, যে ক্লাসিক ঐতিহ্যবান যে তীর, যে বিচ, সেখানে তখন যে হালকা হালকা সমুদ্রের ঢেউগুলো মৃদুভাবে গিয়ে তার যে তীরকে চুম্বন করে আসে, অর্থাৎ হালকা হালকা ঢেউ ওঠে, তীরে গায় যায় এবং হালকা আলতো ছোঁয়া টাচ করে চলে আসে আবার, এরকম বোঝানো হয়েছে। যে বড় বড় যে সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউ ওঠে না, তারা এখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে এবং হালকা হালকা ঢেউগুলা উঠে এবং আলতো করে ছোঁয়া দিয়ে চলে আসে তীরে, এরকম বোঝানো হয়েছে। কোথায়?
সেটা সেই ক্লাসিক শোর, অর্থাৎ যে ঐতিহ্যবান তীর, ফ্রান্স এবং ইতালি যে দেশ, তাদের যে ঐতিহ্যবান যে তীর, যে সমুদ্রের বিচ, সেখানে। আর কোথায়? বেনিথ দ্য মুন, সেই চন্দ্রালোকিত চাঁদের নিচে। অর্থাৎ ছবিটা হবে এরকম যে সন্ধ্যার সময় চাঁদ রয়েছে আকাশে, চাঁদের আলো আছে, এবং সেই সময় সমুদ্রের তীরে যে বড় বড় ঢেউ, সে বড় বড় ঢেউগুলা ওঠে না, তারা এখন ঘুমন্ত অবস্থায় আছে, অর্থাৎ বড় বড় ঢেউ নাই, হালকা হালকা সমুদ্রের ঢেউ আসে, সমুদ্রের বিচে পৌঁছায়, চুম্বন করে, অর্থাৎ আলতো করে সমাধে ফিরে যায়, এরকম অবস্থা। হোয়েন আর্থ লে ট্রানসিট ইন এ ড্রিমলেস শোন, এবং পৃথিবী কি হয়? লে ট্রানসিট, ট্রানসিট মানে ধ্যানস্থ অবস্থায় থাকা, ইন এ ড্রিমলেস শোন, স্বপ্নহীন, স্বপ্নহীন, এবং শোন মানে হলো ফেইন্ট হওয়া, মূর্ছা যাওয়া, অর্থাৎ মগ্ন থাকা। তাহলে পৃথিবী আছে গভীর ধ্যানে মগ্ন, স্বপ্নহীন ধ্যানে মগ্ন হয়ে আছে পৃথিবী। অ্যান্ড এভরি টাইম, আর প্রত্যেকটা বার, দ্য মিউজিক রোজ, একটা গান ভেসে ভেসে আসে। অর্থাৎ কি বলা হয়েছে? যে আমরা জানি প্রত্যেক সব সময়তে আমাদের যখন কোনো একটা দুঃখ বিলাপ থাকে, সেটাকে ভোলানোর জন্য কিছু সুন্দর মুহূর্তের সম্মুখীন আমাদেরকে করা হয়। ঠিক সেরকম ভাবে কবির যেহেতু একটা স্মৃতি আছে, একটা বিষাদময় স্মৃতি, তার যে দুঃখের স্মৃতি, সেটাকে ভোলানোর জন্য হয়তো এখানে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের একটা এক্সাম্পল, একটা বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে। যে সমুদ্রের তীরে আছে, চাঁদের আলো আছে, সেখানে বড় বড় ঢেউ নাই, ভয়ঙ্কর ঢেউগুলা নাই, সুন্দর একটা আলতো করে ঢেউ আসে, মৃদু ছোঁয়া দেয়, চলে যায়, এরকম বলা হয়েছে। এবং পৃথিবী তখন গভীর ধ্যানে, স্বপ্নহীন ধ্যানে সে মগ্ন থাকে পৃথিবী। আর প্রত্যেকটা বার তখন একটা সুন্দর একটা গান ভেসে ভেসে আসে, এটা বলা হয়েছে। বিফোর মাই ইনার ভিজন রোজ এ ফর্ম সাবলাইম, আর তখন কি হয়? কবির যে অন্তর্দৃষ্টি, মাইন্ড মানে আমার, ইনার ভিজন, ইনার মানে ভিতরের, ভিজিয়ন মানে যে দৃষ্টি, আমার যে অন্তর্দৃষ্টি, সেটা দিয়ে আমি কি করি? এ ফর্ম, একটা আকৃতি, ফর্ম না ফর্ম, একটা আকৃতি, সাবলাইম অপূর্ব সুন্দর, আকৃতি মানে চেহারা, তাহলে তখন একটা অদ্ভুত একটা সুন্দর চেহারা আমি আমার অন্তর্দৃষ্টিতে দেখতে পাই। আমার যে কল্পনা শক্তি, আমার যে অন্তর্দৃষ্টি, আমি প্রত্যেকটা বার তখন সেই সুন্দর চেহারা আমি দেখতে পাই। অর্থাৎ কি বলেছে? যখন এই সমুদ্রেতে এত সুন্দর সুন্দর কিছু দৃশ্য কবির চোখে ফেলা পড়ে, দেখা হয়, তখন কিন্তু কবির মনে একটা গান ভেসে ওঠে। আর প্রত্যেকটা বারই কিন্তু কবি সে অন্তর্দৃষ্টি দিয়ে সেই অদ্ভুত সুন্দর চেহারা কবির চোখে পড়ে। সেই অদ্ভুত সুন্দর চেহারা কার চেহারা? দায় ফর্ম, দায় মানে ইয়োর, তোমার, ফর্ম চেহারা, তোমার চেহারা। তোমার বলতে কার? ও ট্রি, ও গাছ, হে গাছ, তোমার চেহারা সেটা। প্রত্যেকবার যখন সুন্দর সুন্দর দৃশ্য আমার চোখে পড়ে, তখন প্রত্যেকটা বারই আমি একটা সুন্দর, একটা অদ্ভুত সুন্দর একটা চেহারা আমি দেখতে পাই। সেটা আর কারণ না, সেটা তোমারই চেহারা, তোমার চেহারা। ও গাছ, তোমার চেহারাই আমার সবসময় মনের মধ্যে ভেসে ওঠে, আমার অন্তর্দৃষ্টি থাকে সেই তোমার চেহারা, সেই তোমার নিচে, সেই তুমি গাছের নিচে যাও, ওদের খেলাধুলার যে স্মৃতি, সেই স্মৃতি সবসময়তেই কবির চোখে ভেসে ওঠে। অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, আমার যে সেই সুখের যে সময়, মানে আমরা জানি প্রত্যেকেই যে আমাদের শিশুবেলাটা নাকি সব থেকে সুখের সময়। তা কবি তার যে দাদা দিদি, তারা শিশুবেলা যে গাছের নিচে খেলতো, তা শিশুবেলায় খেলতো, তার জন্য হচ্ছে প্রাইম টাইম ছিল ওটা কবির কাছে। আমার যে হ্যাপি প্রাইম, আমার যে সুখের যে চরম সময় ছিল, সেই সময়টা কি করেছিলাম আমি? আই স দি, আমি দেখেছিলাম তোমাকে, দি মানে ইউ, আমি তোমাকেই দেখেছিলাম আমার সেই সুখের সময়। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার সেই চির ভালোবাসার যে নেটিভ ক্লাইম, আমার ক্লাইম মানে ক্লাইমেট, আমার যে পরিবেশ, আমার যে মাতৃভূমি, সেই মাতৃভূমিতে, আমার সেই চির প্রিয় যে মাতৃভূমি, সেই মাতৃভূমিতে আমি তোমাকে দেখেছিলাম আমার সুখের সময়ে। এটা হলো ফোর্থ ক্যান্টো। এবার দেখো 5, দেয়ারফর সুতরাং আই ফেন উড কনস্ক্রিয়েট এ লে, আমি চাই, কি চাই? উড কনস্ক্রিয়েট, অর্থাৎ ডেডিকেট করতে চাই, উৎসর্গ করতে চাই, এ লে, লে মানে একটা লিরিক, একটা গীতি কবিতা। তো কবি বলছে যে আমি যেহেতু আমার যত সুখের মুহূর্ত, আমার যে ভালো সময় আমি তোমার সঙ্গে কাটিয়েছি, আমার চোখের সামনে যত সুন্দর দৃশ্যই আসুক, আমি সব সময়তেই আমার মনের মধ্যে একটা গান ভেসে ওঠে, আর তোমার সেই অদ্ভুত চেহারা আমার চোখের মধ্যে অন্তর্দৃষ্টিতে ভেসেই থাকে, আমি সেটাই দেখি সবসময় গো গাছ। তাই বলছে therefore সুতরাং আই ফেন উড কনস্ক্রিয়েট এ লে, আমি একটি গীতি কবিতা উৎসর্গ করতে চাই, তোমার জন্য একটা কবিতা রচনা করতে চাই।
আনটু দাই অনার, তোমার সম্মানে। বলছে আমি একটি কবিতা রচনা করতে চাই, একটা কবিতা উৎসর্গ করতে চাই। আনটু দাই অনার, দাই মানে ইয়োর, তোমার সম্মানে, তোমার খাতিরে। গাছকে বলছে, সেই কাজনা ট্রিকে, যে তোমার খাতিরে একটা আমি কবিতা রচনা করতে চাই। ট্রি, গাছ। beloved of those, beloved of those, তারাও তোমাকে ভালোবাসতো। কারা? দোজ মানে কবির ভাই বোন আজ্জু এবং আরু, তারাও তোমাকে ভালোবাসতো। who now in blessed sleep for a repose, যারা এখন কি হয়েছে, who now in blessed sleep, যারা এখন ঘুমিয়ে আছে, for a মানে এভার, রিপোজ মানে স্লিপ, ঘুমিয়ে থাকা, যারা এখন চিরনিদ্রায় ঘুমিয়ে আছে, যারা এখন চিরনিদ্রায় মানে যারা সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে, তারা কোনোদিন জাগবে না, অর্থাৎ মারা গিয়েছে, তারাও তোমাকে চরম ভীষণ ভালোবাসতো। ডিয়ারার দ্যান লাইফ, তুমি, যারা আমার জীবনের থেকেও প্রিয় ছিল, অর্থাৎ কবির কাছে তার ভাই বোন তার জীবনের থেকেও বেশি প্রিয় ছিল। অ্যালাস হাই, এটা একটা আবেগ সূচক অব্যয়, এক্সক্লেমেশন সাইন। অ্যালাস মানে দুঃখ প্রকাশের, এটা যে অ্যালাস হাই, ওয়ার দে, তারা কোথায়, মানে তারা আর নাই এই দুনিয়ায়। ঠিক আছে, তারপরে মাইস্ট দাও বি নাম্বারড হোয়েন মাই ডেজ আর ডান। মাইস্ট অর্থাৎ এটা একটা মডাল ভার্ব, এম এ ওয়াই, মে, এটাকে পোয়েটিক ফর্মে মাইস্ট করা হয়েছে। তাহলে মে দাও বি নাম্বারড হোয়েন মাই ডেজ আর ডান, তোমাকে গণ্য করা হবে বা তোমাকে গোনা হবে, হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিন ফুরবে। অর্থাৎ কবি বলল যে, কবি তো অলরেডি জেনেই গিয়েছে এখন যে তার টিউবারকালোসিসের রোগ, টিভি রোগ, সেটা তার হয়েছে, সেও হয়তো মারা যেতে পারে বা বয়স শেষেও মারা যাবে। তো কবি এখানে বলতে চায় যে আমি যখন মারা যাব, আমার যখন দিন শেষ হবে, যখন এই পৃথিবীতে আমি থাকবো না, তুমি যেন বেঁচে থেকো, তুমি যেন গণ্য হও এই পৃথিবীতে কিসের মতো, উইথ ডেথলেস ট্রিজ, সে অমর গাছের মতো, মৃত্যুঞ্জয় গাছের মতো, লাইক দোজ ইন বড়ডেল, সেই বড়ডেল একটা উপত্যকা, সে বড়ডেলের গাছের মতো তুমি যেন অমর হয়ে থাকো। আচ্ছা, বড়ডেল বলতে এক ধরনের উপত্যকা বোঝা, একটা যেখানে ইমিট্রি গাছ ছিল, এবং ইমিট্রি নামে একটা শেক্সপিয়ার পোয়েম লিখে, এবং সেই পোয়েমের মধ্যেই কিন্তু সেই গাছগুলা জীবিত বেঁচে আছে আজও। শেক্সপিয়ার এমন কিছু পোয়েম আছে যার মধ্যে শেক্সপিয়ার এমনটা করতো, যেমন শেক্সপিয়ার একটা পোয়েম আছে স্যাল আই কম্পেয়ার দি এটা সামার্স ডে, ওখানে শেক্সপিয়ার তার একটা বন্ধু মিস্টার ডাভলইচ, যার কথা উল্লেখ করেছে, এবং শেক্সপিয়ার বলেছে যে আমি থাকবো না একদিন, ওর বন্ধু মারা যাবে, কিন্তু ওর বন্ধু ওই পোয়েমের মধ্যে সারা জীবন বেঁচে থাকবে। এবং এই ইউইট্রি যে পোয়েমটা লিখেছে, ওই পোয়েমের মধ্যে বর্ডেলের যে গাছ, সেই গাছগুলি কিন্তু পোয়েমের মধ্যে বেঁচে আছে। এখানেও আমাদের পোয়েট তরু দত্ত ওটাই বলতে চাই যে আমি একদিন থাকবো না, কিন্তু তুমি এই পোয়েমের মধ্যে বেঁচে থাকবে, অমর গাছের মতো হয়ে থাকবে এই পোয়েমের মাধ্যমে, ওই বর্ডেলের গাছের মতো। তাই বলছে যে মাস্ট দাও দাও বি নাম্বার, তোমাকে হয়তো গণ্য করা হবে, তোমাকেও ধরা হবে, ওই বর্ডেলের যে গাছ আছে তাদের মতো অমর হয়েই থাকবে তুমি, ওই গাছেদের মতো। আন্ডার হুজ অ্যাপল ব্রাঞ্চেস লিঙ্গার্ড ফেল, এবং যাদের সেই ভয়ঙ্কর শাখার নিচে বিবর্ণ হয়ে থাকছে, বিবর্ণ হয়ে আছে কি, ফেয়ার ভয়, ট্রিমলিং হোপ কম্পমান আশা, অ্যান্ড ডেথ মৃত্যু, দ্য স্কেলটন কঙ্কালসার, অ্যান্ড টাইম দ্য শ্যাডো, অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং সেই অন্ধকার সময়। এখানে কি বলা হয়েছে অ্যাকচুয়ালি, এই প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো কোটেশনের মধ্যে ভরা আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু অ্যাকচুয়ালি কবির এটা অনুভব, এবং কবি যে নেই গেছে যে তার একটা রোগ হয়েছে, সে হয়তো মারা যেতে পারে, তার যে দাদা দিদি ছিল তারা এখন অলরেডি মারা গিয়েছে, তারা উপরের জগতে এখন আছে, সেই সমস্ত বিষয়ের উপর প্রত্যেকটা জিনিসের তার অনুভব, একটা ভয়, এগুলা। আর এখানে যে সোর্স ইউআরএল বলা আছে, এটা 4 নম্বর যে লাইনটা আছে উপর নিচ থেকে, এটা একটা লিংক, এটা কিন্তু পড়ার মধ্যে না, ঠিক আছে। তারপরে দেখো, অ্যান্ড দো উইক দ্য ভার্স, এবং যদিও দ্য ভার্স বলতে পোয়েমকে বোঝানো হয়েছে, এখানে কবি বলতে চাই যে অ্যান্ড দো, যদিও উইক দ্য ভার্স, দ্যাট উড দাই বিউটি ফেইড ও ফেইন রিহার্স, কবি বলে যে যদিও আমার পোয়েম দুর্বল, উইক মানে দুর্বল, ভার্স মানে পোয়েম, তা আমার পোয়েম দুর্বল, আমার কবিতাটি সক্ষম নয় তোমার সৌন্দর্য প্রকাশে, তারপরেও সে পুনরাবৃত্তি করে, ও ফেইন রিহার্স, চেষ্টা করে, এটা রিহার্স করে, পুনরাবৃত্তি করে। কবি বলতে চাই, মানে এটা কেন বলা হয়েছে, যে এখানে কবি যেহেতু তার পোয়েম গুলাকে, তারা এখানে শেষের অংশে যে পোয়েম, এটা কিন্তু শেক্সপিয়ারের ওই সমস্ত পোয়েমের সঙ্গে সে তুলনা করেছে,
এবং ওই সমস্ত পোয়েমগুলা যেহেতু চির অমর হয়ে আছে, এবং কবি বলতে চায় যে আমার পোয়েমটা হয়তো ওদের মতো অতটা ভালো হয়নি, বা আমাদের সাধারণ মানুষ যারা আমাদের নিজেকে বড়ত্ব করার চেষ্টা করি, নিজের গুণগানকে বেশি প্রকাশ করার চেষ্টা করি, কিন্তু এখানে কবি সে কিন্তু তাকে নিজেকে মহত্ব বেশি প্রকাশ করার চেষ্টা করেনি। তাই সে নিজেকে বলেছে যে আমি অতটা সক্ষম নই, হয়তো আমি অতটা ভালো কবি হতে পারিনি, যার জন্য আমি তোমাকে আমার এই দুর্বল পোয়েমের মধ্যে হয়তো প্রকাশ করতে পারছি না তোমার এই সৌন্দর্যকে, তারপরেও চেষ্টা করছে। তারপরে কি বলে, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স। মে লাভ ডিফেন্ড দি অর্থাৎ ইউ, ইউ বলতে কাকে, ওই কাজরা ট্রিটিকে বোঝানো হয়েছে, যে হয়তো ভালোবাসায় মে লাভ ডিফেন্ড রক্ষা করতে পারে, ডিফেন্ড করতে পারা, যে হয়তো ভালোবাসায় রক্ষা করবে তোমাকে ফ্রম অবলিভিয়ান স্কার্স। ওই যে অবলিভিয়ান কথা অর্থ হলো ফরগেটফুলনেস, ভুলে যাওয়ার যে অভিশাপ, সেখান থেকে হয়তো ভালোবাসায় তোমাকে রক্ষা করতে পারে। গাছটার জন্য বলছে যে আমার এই পোয়েমটা তোমাকে কিন্তু ভালোবাসার দ্বারাতেই রক্ষা করবে। মানুষ যখন তোমাকে ভুলে যাবে, তখন আমার এই পোয়েমের দ্বারাই, ভালোবাসার দ্বারাই তুমি বেঁচে থাকবে। তোমাকে ভুলে যাওয়ার যে অভিশাপ, সেখান থেকে তুমি রক্ষা পাবে। বুঝা গেল প্রত্যেকে? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।